হিজড়া কেউ কেউ এবং এই সমকামীদের কেউ কেউ সরকারের সাথে যোগ দিয়ে কাজ করছে। এটাকে আমার কাছে কি, আপনার কাছে কি মনে হয় যে এই যে তারা সরকারের সাথে যোগ দিল, সরকারের সহযোগিতা নিল, আবার এই হিজড়াই, এই ট্রান্সজেন্ডার যারা আছে তারাই আপনার এই জুলাই আগস্টের সরকার বিরোধী আন্দোলনের প্রধান ভূমিকা পালন করে? আমি এই ব্যাপারে তাদের একটা ছবি আপনাকে দেখাবো। এখানে আপনি দেখছেন, এখানে শেখ হাসিনার পদত্যাগের পর একজন হিজড়া, সে সম্ভবত এটা আর টিভিকে সাক্ষাৎকার দিচ্ছেন যে সেখানে তারা কিভাবে সরকার বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করছেন। এবং ওই যে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সজেন্ডার নারী বক্তৃতার বাতিল করা নিয়ে যে বিয়েটা বিবিসির একটা পত্রিকা নিয়ে নিউজ বের হয়, তখন এইটার খবরের নিউজ। এবং ওমেন্স আপনার কার্নিভালে যে নিমন্ত্রণ পত্র দেওয়া হয় সেই হোচিমিন ইসলামকে, সেখানে তারা আছে। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি, তার নিয়েও একটা খবর পত্রিকা তখন এটা প্রকাশ হয় যে তিনি এই সমকামিতা নিয়ে তার একটা হট্টগোল তৈরি করেন ছাত্রদেরকে নিয়ে। এখন এই বিষয়টা, এই যে ট্রান্সজেন্ডার যারা ছিল, সমকামী যারা ছিল, এই লোকগুলি তো সরকারের পক্ষের লোক ছিল, যেটাকে কয়েকদিন আগে এটাকে ঢালাও ভাবে এবং বলার চেষ্টা করলো যে বিশেষ করে আমাদের হুজুর শ্রেণী যারা ছিলেন তারা এটাকে বলার চেষ্টা করলো সরকার এই এদেরকে, ট্রান্সজেন্ডারকে, সমকামিতাকে এখানে উৎসাহিত করছে। আবার এই লোকগুলি যাদের দ্বারা আক্রান্ত ছিল তাদের সাথে আবার সরকার বিরোধী আন্দোলনে যোগ দিল। বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, আমার বোধহয় ভিডিও একটু ফ্রিজ হয়ে গেছে, তারপর আমি বলি। তার আগে একটু ভূমিকা বলি। আমি আমার চাকরি, ধরুন আমি একটা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের শুধু শিক্ষকই না, আমি ডিন ফর ডাইভার্সিটি ইকুইটি ইনক্লুশন। এবং আমার ভূমিকা বরং একজন বাংলাদেশের মানুষ হিসেবে, বিশেষ করে বাঙালি মুসলমান পরিবারের মানুষ হিসেবে, কেউ আমাকে এই প্রশ্নটা প্রতিনিয়ত শুনতে হয়েছে যে আপনি ডাইভার্সিটি ডিন এবং আপনি কেন সমকামিতা, ট্রান্সজেন্ডার এদেরকে সাপোর্ট করেন। আমি তর্ক বিতর্ক শুধু না, আমার প্রচুর আর্টিকেল আছে বাংলাদেশে, বিশেষ করে যে সময়ে সমকামীদের উপর আক্রমণ হচ্ছিল নানা ধরনের। আমি কিন্তু নৈতিকভাবে মনে করি যে ধর্মীয় বিরোধ যার যেখানে যেভাবে থাকুক না কেন, প্রত্যেকটা মানুষের অধিকার আছে তার আইডেন্টিটি সে কিভাবে করতে চায়। সুতরাং আমি আবারও জোর গলায় এটা বলে নিয়ে বলছি যে আমি হোচিমিনের অংশগ্রহণ কেন হলো না সেটার পক্ষে, মানে ঘটনাটার বিপক্ষে, হোচিমিনের পক্ষে আমি লিখেছিলাম ওই সময় যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তাকে বক্তৃতা দিতে দেয়া হলো না কেন। কারণ আমি তাদের রাইট নিয়ে, আমি হিজড়া শব্দটা ব্যবহার করি না, আমি তাদেরকে বলি বৃহন্নলা। এই বৃহন্নলাদের কেন অধিকার দেওয়া হয় না? আমি ওদেরকে চাঁদাও দিয়েছি এবং ওদের সংগঠনকে, তারা যে টাকা দিয়ে মানুষজনকে সাহায্য করত, বিশেষ করে কোভিডের সময়, সে সময় আমি তাদেরকে অর্থনৈতিক সাহায্যও করেছি, চাঁদা তুলে, এখান থেকে আমেরিকা থেকে চাঁদা তুলে তাদের পাঠিয়েছি। সুতরাং আমি বারবার যেটা পয়েন্ট আউট করতে চাচ্ছি যে বাংলাদেশে ট্রান্সজেন্ডার অথবা LGBTQ+ গ্রুপ অধিকার পাক, তাদের অধিকার নিশ্চিত হোক, তাদের উপর যাতে অন্যায় অত্যাচার না হয় সেটার পক্ষে আমিও লিখেছি। এবং দরকার পড়লে সেই সময় সরকারি যারা ছিলেন, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের যারা নীতি নির্ধারক ছিলেন, অনেকের সাথে কথা হলে আমি বলতাম যে আপনারা একটা গণতান্ত্রিক দেশ, তাদেরকে অধিকার দেওয়ার চেষ্টা করেন। আমাদের দেশে মাইনরিটি শুধু ধর্মীয় মাইনরিটি না, আরো অনেক রকমের মাইনরিটি আছে, তারাও একটা মাইনরিটি। তাহলে বুঝতে পারছেন যে আমি কি পরিমাণ সমর্থন করতাম তাদেরকে, আমার মোরাল ফিলসফিক্যাল সমর্থন ছিল। কিন্তু যখন লক্ষ্য করে দেখলেন, আপনি এটা ব্যাখ্যাটা এভাবে করলেন যে তাদেরকে দিয়ে বলা হচ্ছে যে তাদেরকে দিয়ে বরং অস্থিতিকর পরিস্থিতি তৈরি করা। যে যেমন ধরুন কেউ যদি মনে করে এটা তাদের অধিকারের দাবি যদি মেনে নেয় সরকার, তাহলে আবার যারা একটু ধর্মবাদী তারা বলবে যে দেখো আওয়ামী লীগ সরকার এদেরকে সমর্থন করছে, এরা ধর্ম মানে না, এরা সেই। এই যে অস্থিতি তৈরি করা,
অ্যানার্কির মতো তৈরি করা, দুইটা ভিন্ন রকমের অবস্থান তৈরি করা, এটা যদি কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে করে তাহলে তো সেটাকে আর মানবাধিকার বলা যায় না, তাই না? তাহলে মানবাধিকারকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এরকম বলা যায়। তো সেই অভিযোগটা আর কি এখানে এসেছে। আমি আমি মানে স্পষ্ট করেই সেটা দেখতে পাচ্ছি ওই রিপোর্টে বলুন, ওই সাক্ষাৎকারে বলুন, এটা ওই মানবাধিকার কর্মীদের দিয়ে এবং বিশেষ করে LGBTQ+ যারা যারা আমরা যাদের পক্ষে তাদেরকে দিয়েই কিন্তু পরবর্তীতে আসলে এই অ্যানার্কিটা তৈরি করা হয়েছে বলে অভিযোগটা এসছে ওই রিপোর্টে এবং সাক্ষাৎকারে। সুতরাং আপনি ঠিকই বলেছেন।